রেডি হতে ইরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আকাশসীমা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতিতে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। হরমুজে জাহাজ চলাচলে ইরানের শর্ত মানতে হবে নির্ধারিত রুট। কংগ্রেস নির্বাচন ঘিরে ইরান প্রশ্নে রিপাবলিকানদের চাপের মুখে ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় ইরানকে যুক্ত করার ইঙ্গিত কাতারের। মিশরের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি গণমাধ্যম। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ মাত্রার অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে এবং দেশের আকাশ সীমা রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এর বরাতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের যৌথ বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি সেনাবাহিনীর উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা অঞ্চলে সফরকালে এই মন্তব্য করেন। বিমান প্রতিরক্ষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ইরানের বিমান প্রতিরক্ষা সদস্যদের কর্মদক্ষতা ও ত্যাগের ভূয়সী প্রশংসা করে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বিমান প্রতিরক্ষা সদস্যদের সাহসিকতা জাতির জন্য গর্বের বিষয়। তিনি জোর দিয়ে বলেন, দেশের সব অপারেশনাল বিমান প্রতিরক্ষা ইউনিট পূর্ণ সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করছে এবং জাতীয় আকাশ সীমা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। আজ আমাদের অপারেশনাল ইউনিটগুলো পূর্ণ শক্তি ও সক্ষমতা নিয়ে দেশের আকাশ রক্ষায় দাঁড়িয়ে আছে বলেন তিনি। ইলহামি আরও বলেন, ইতিহাসের বিভিন্ন সময় ইরান নানা ধরনের চ্যালেঞ্জ ও বহিরাগত চাপের মুখোমুখি হলেও দেশটি সবসময় প্রতিরোধ গড়ে তুলেছে এবং নিজেদের অবস্থান অটুট রেখেছে। তার ভাষায়, সত্যের পথ সবসময় নানা বাধা ও পরীক্ষার মধ্য দিয়ে অগ্রসর হয়। তিনি দাবি করেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিক নির্দেশনায় ইরানের জনগণ অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। একই সঙ্গে তিনি বলেন, সশস্ত্র বাহিনী আত্মত্যাগ, অভিজ্ঞতা ও অর্জন দেশের প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইলহামির এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে একটি স্পষ্ট বার্তা বহন করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে নিরাপদ নৌ পরিবহন শুধুমাত্র ইরান নির্ধারিত রুট অনুসরণ করেই সম্ভব। এক বিবৃতিতে IRGC নৌবাহিনী অভিযোগ করেছে যে কিছু পক্ষ ইরানের সঙ্গে কোনো ধরনের সমন্বয় বা পূর্ব অবহিতকরণ ছাড়াই হরমুজ প্রণালীতে নতুন একটি নৌপথ ঘোষণার চেষ্টা করেছে, যা তারা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক বলে মনে করে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, হরমুজ প্রণালীতে ট্রানজিটের জন্য বৈধ ও অনুমোদিত রুট কেবল সেগুলোই যেগুলো আনুষ্ঠানিকভাবে ইরান নির্ধারণ করেছে। এসব নির্ধারিত করিডোরের বাইরে কোনো ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ এবং তা জাহাজ ও নাবিকদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। IRGC নৌবাহিনী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার এবং অন্যান্য সামুদ্রিক যানকে সতর্ক করে বলেছে যে তারা যেন ঘোষিত রুটের বাইরে কোনো অবস্থাতেই চলাচল না করে। একই সঙ্গে জানানো হয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক সব জাহাজকে IRGC নৌবাহিনীর সঙ্গে আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা চ্যানেল 16 এর মাধ্যমে বাধ্যতামূলকভাবে যোগাযোগ ও সমন্বয় করতে হবে। বাহিনীটি সতর্ক করে বলেছে, নির্ধারিত নিয়ম ও নির্দেশনা অমান্য করে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। এমন এক সময় এই সতর্কবার্তা এলো যখন হরমুজ প্রণালীকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। নভেম্বরে অনুষ্ঠিতব্য কংগ্রেস নির্বাচনের আগে ইরান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দল রিপাবলিকানদের মধ্যেই ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। বুধবার রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডির তীব্র বাকবিতণ্ডা হয়। ক্যাসিডি অভিযোগ করেন, ইরানের সঙ্গে গত সপ্তাহে স্বাক্ষরিত কাঠামোগত চুক্তি সম্পর্কে প্রশাসন পর্যাপ্ত ব্যাখ্যা দিচ্ছে না এবং এটি যুদ্ধ শুরুর সময় ঘোষিত লক্ষ্যগুলোর কোনোটি বাস্তবায়ন করছে বলে
মনে হচ্ছে না। তিনি বলেন, আমেরিকান জনগণের আরও তথ্য জানার অধিকার রয়েছে। এ ঘটনার একদিন আগে সিনেট প্রতীকী হলেও ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করে, যেখানে 4 জন রিপাবলিকান ডেমোক্রেটদের সঙ্গে ভোট দেন। তবে ট্রাম্প ওই ভোটকে অর্থহীন বলে উড়িয়ে দেন। একই দিনে ট্রাম্প প্রশাসন যুদ্ধ ব্যয়ের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত $70 বিলিয়ন বরাদ্দ চায়, যা ইতিমধ্যে বিদ্যমান $867 বিলিয়ন প্রতিরক্ষা বাজেটের বাইরে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম যুদ্ধ শুরুর আগের স্তরের কাছাকাছি নেমে এসেছে। তবে চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে এখনও মতবিরোধ রয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলকরণ, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে নানা অস্পষ্টতা চুক্তিটিকে নড়বড়ে করে তুলেছে। মধ্যপ্রাচ্যের অনেক দেশও চুক্তিটি নিয়ে সন্দিহান। উপসাগরীয় মিত্ররা আশঙ্কা করছে ইরানের জন্য প্রস্তাবিত $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল দেশটির সামরিক সক্ষমতা পুনর্গঠনে ব্যবহৃত হতে পারে। একই সঙ্গে চুক্তিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো উল্লেখ নেই। এদিকে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা নতুন নিরাপত্তা প্রস্তাব নিয়ে আলোচনা করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের কিছু অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা সত্ত্বেও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চল এখন এমন একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের দিকে এগোচ্ছে, যেখানে ইরানও একটি গুরুত্বপূর্ণ অংশীদার হবে। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কাতার নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালী আর বন্ধ হবে না এবং এর নিরাপদ ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুইজারল্যান্ডের স্টক বৈঠকে উভয় পক্ষের মধ্যে যে সরাসরি যোগাযোগ চ্যানেল প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতা হয়েছে, তা প্রণালী পুনরায় চালুর পথে সম্ভাব্য বাধা দূর করতে এবং মাইন অপসারণ কার্যক্রম চলাকালে ভুল তথ্য বা বিভ্রান্তি প্রতিরোধে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি কার্যক্রমের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কাতার এনার্জি তাদের জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করবে না। শেখ মোহাম্মদ জানান, সুইস আলোচনাগুলো একটি স্থায়ী সমঝোতার ভিত্তি তৈরি করেছে, যদিও প্রক্রিয়াটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। হরমুজ প্রণালী পরিচালনা বা এর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে যে কোনো দীর্ঘমেয়াদী কাঠামো গড়ে তুলতে হলে ইরান, ওমান এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা অপরিহার্য। ইসরায়েল প্রসঙ্গে তিনি বলেন, উত্তেজনা প্রশমনের পরিবর্তে দেশটি সংঘাতের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। তিনি উল্লেখ করেন, লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে এখন একটি সমন্বিত ব্যবস্থা গড়ে উঠেছে, যার মধ্যে যুদ্ধবিরতি, যাচাই বাছাই এবং বৈরুত, ওয়াশিংটন, তেহরান ও মধ্যস্থতাকারীদের মধ্যে সমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে। কাতারের প্রধানমন্ত্রীর মতে, বর্তমান পরিস্থিতিতে অঞ্চলের প্রতিটি লক্ষ্য হল পারস্য উপসাগরীয় দেশগুলো এবং ইরানের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও স্থিতিশীলতার ভিত্তিতে একটি নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করা। ব্যাপক সামরিক আধুনিকায়ন ও সিনাই উপদ্বীপে সামরিক উপস্থিতি জোরদারের উদ্যোগকে ঘিরে মিশরের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি প্ল্যাটফর্ম নিউজ 1 এর এক প্রতিবেদনে দেশটির নিরাপত্তা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেল আবিবের নীতি নির্ধারক ও নিরাপত্তা মহল সাম্প্রতিক বছরগুলোতে মিশরীয় সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন কর্মসূচির উপর নিবিড় নজর রাখছে। প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের কিছু নিরাপত্তা বিশ্লেষকের মতে মিশরের সামরিক সরঞ্জাম ক্রয়, প্রশিক্ষণ কার্যক্রম এবং বাহিনী উন্নয়নের পরিধি দেশটির পশ্চিম ও দক্ষিণ সীমান্তের প্রচলিত নিরাপত্তা চাহিদার তুলনায় অনেক বেশি। ফলে এসব সক্ষমতার পেছনে দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্দেশ্য কি হতে পারে তা নিয়ে ইসরায়েলি মহলে প্রশ্ন উঠেছে। প্রতিবেদনে আরও বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আঞ্চলিক সংঘাত বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে সিনাই অঞ্চলে মিশরের সামরিক তৎপরতা, অবকাঠামো উন্নয়ন এবং লজিস্টিক ও সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। বিশেষ করে 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির অধীনে সিনাই উপদ্বীপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকায় সীমান্ত সংলগ্ন যে কোনো সামরিক পরিবর্তনের বিষয়ে ইসরায়েল অত্যন্ত সংবেদনশীল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে একই সঙ্গে এতে স্বীকার করা হয় যে সাম্প্রতিক বছরগুলোতে সিনাই অঞ্চলে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে কায়রো ও তেল আবিবের মধ্যে বিস্তৃত নিরাপত্তা সমন্বয় বজায় রয়েছে।
এমন এক সময় এই প্রতিবেদন প্রকাশিত হলো যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিবেশ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং উদ্ভূত নতুন চ্যালেঞ্জ ও হুমকির মুখে অঞ্চলটির বহু দেশ নিজেদের প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করে সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিকীকরণ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল বা সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি সম্ভাব্য অর্থনৈতিক পুনর্গঠন চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান যদি আবার বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় পূর্ণাঙ্গভাবে ফিরে আসতে পারে, তাহলে দেশটির প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং শিল্প সক্ষমতা একসঙ্গে কাজে লাগিয়ে এটি দ্রুত একটি শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে। বিশেষ করে যদি চুক্তি অনুযায়ী প্রায় $300 বিলিয়ন একটি বিশাল পুনর্গঠন ব্যয় কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে ইরানের অর্থনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আসতে পারে বলে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল ও গ্যাস খাত, ব্যাংকিং ব্যবস্থা, বৈদেশিক বিনিয়োগ এবং প্রযুক্তি আমদানি ব্যাপকভাবে সীমিত ছিল। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে দেশটি আবারও বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান পুনরুদ্ধার করতে পারবে। ইরানের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ, যা পূর্ণ মাত্রায় রপ্তানি ও উৎপাদনে ব্যবহার করা সম্ভব হলে বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ বহুগুণ বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞদের মতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম কয়েক বছরের মধ্যেই ইরান তার স্থবির হয়ে থাকা জ্বালানি উৎপাদন পুনরায় সক্রিয় করতে পারবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে। প্রস্তাবিত $300 বিলিয়ন পুনর্গঠন ব্যয় যদি সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যয় করা যায়, তাহলে এটি ইরানের অবকাঠামো, শিল্প, পরিবহন, বিদ্যুৎ, পানি সরবরাহ এবং নগর উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনতে পারে। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা বহু শিল্প কারখানা আধুনিকায়ন করা সম্ভব হবে এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সড়ক, রেলপথ, বন্দর ও বিমানবন্দর ব্যবস্থার উন্নয়ন ঘটলে ইরান আঞ্চলিক বাণিজ্য হাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন যে এত বড় অঙ্কের পুনর্গঠন ব্যয় সফলভাবে বাস্তবায়নের জন্য শক্তিশালী প্রশাসনিক কাঠামো, দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা এবং স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইরানের আরেকটি বড় শক্তি হলো তার মানব সম্পদ। দেশটির জনসংখ্যার একটি বড় অংশ তরুণ এবং উচ্চশিক্ষিত। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত ভিত্তিক শিক্ষায় ইরান আঞ্চলিকভাবে শক্ত অবস্থানে রয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কারণে অনেক ক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও ইরানি গবেষক ও প্রকৌশলীরা দেশীয় উদ্ভাবনের মাধ্যমে বিভিন্ন খাতে অগ্রগতি বজায় রেখেছেন। আন্তর্জাতিক বাজার ও গবেষণা নেটওয়ার্কের সঙ্গে পুনরায় সংযুক্ত হতে পারলে এই মানব সম্পদ আরও বেশি কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা প্রযুক্তি, ন্যানো টেকনোলজি এবং মহাকাশ গবেষণার মতো উচ্চ প্রযুক্তি খাতে ইরান দ্রুত অগ্রগতি অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে বিদেশি বিনিয়োগ প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। আন্তর্জাতিক কোম্পানিগুলো সাধারণত রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন এবং অর্থনৈতিক নীতির স্বচ্ছতার উপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। ইরান যদি এই ক্ষেত্রগুলোতে আস্থা অর্জন করতে পারে, তাহলে ইউরোপ, এশিয়া এবং এমনকি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিগুলোর সঙ্গে জ্বালানি, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। অতীতে কিছু সীমিত পর্যায়ে পরোক্ষ অর্থনৈতিক যোগাযোগ থাকলেও দীর্ঘ রাজনৈতিক উত্তেজনা তা ব্যাপকভাবে বাধাগ্রস্ত করেছে। এখন সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা থাকলেও সেই অর্থনৈতিক দ্বার আবারও খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন হলে ইরানের ব্যাংকিং ব্যবস্থা আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কে পুনরায় যুক্ত হতে পারে, যা বৈদেশিক লেনদেনকে সহজতর করবে। বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়টিও অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক হিসেব অনুযায়ী ইরানের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও সম্পদ বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠানে আটকে রয়েছে, যা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে মুক্ত হলে দেশের বৈদেশিক রিজার্ভ শক্তিশালী হবে এবং মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। এর ফলে আমদানি রপ্তানি কার্যক্রমও আরও গতিশীল হতে পারে।
সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও উত্তেজনা ইরানের সামরিক সক্ষমতাকেও আন্তর্জাতিক আলোচনায় নিয়ে এসেছে। যদিও অর্থনৈতিক উন্নয়ন সরাসরি সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, তবে ভূরাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগ পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা ও কৌশলগত অবস্থানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে অবস্থান ধরে রেখেছে। এই অবস্থান ভবিষ্যতে আঞ্চলিক আলোচনায় এবং অর্থনৈতিক সমঝোতায় পরোক্ষ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটলে ইরানের সামাজিক কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। শিল্পায়ন ও নগরায়ন বৃদ্ধি পেলে কর্মসংস্থান বাড়বে এবং জীবনমান উন্নত হবে। তবে একই সঙ্গে আয় বৈষম্য, শহর ও গ্রামাঞ্চলের মধ্যে উন্নয়নের ব্যবধান এবং দ্রুত সামাজিক পরিবর্তনের কারণে নতুন ধরনের চ্যালেঞ্জও সৃষ্টি হতে পারে। অনেক দেশে দেখা গেছে যে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সময় সামাজিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে। ইরানের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে যদি উন্নয়নের সুফল সমানভাবে বিতরণ নিশ্চিত করা না হয়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের সম্ভাব্য অর্থনৈতিক উত্থান আঞ্চলিক শক্তিগুলোর ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। সৌদি আরব, তুরস্ক, ইসরায়েল সহ বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে ইরানের সম্পর্ক নতুনভাবে সংজ্ঞায়িত করা হতে পারে। অর্থনৈতিক শক্তিশালী ইরান কূটনৈতিক ক্ষেত্রে আরও প্রভাবশালী হয়ে উঠবে, যা আঞ্চলিক সহযোগিতা ও প্রতিযোগিতা উভয়কেই নতুন মাত্রা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান বাস্তববাদী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করে, তাহলে এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠতে পারে। সব মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সম্ভাব্য অর্থনৈতিক উত্থান একটি বাস্তব সম্ভাবনা হলেও তা স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না। নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুনর্গঠন তহবিলের সঠিক ব্যবহার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কার, এই সবগুলো উপাদান একসঙ্গে কার্যকর হলে তবেই ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। অন্যদিকে এসব শর্ত পূরণে ব্যর্থ হলে সম্ভাবনাগুলো সীমিত থেকে যেতে পারে। তাই ইরানের ভবিষ্যৎ অর্থনৈতিক চিত্র যেমন সম্ভাবনাময়, তেমনি তা বাস্তবায়নের পথও বহুমাত্রিক, জটিল এবং দীর্ঘমেয়াদী বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। ইরান সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে একটি অখণ্ড নিরাপত্তা ব্যবস্থা হিসেবে দেখে, যেখানে কোনো একটি দেশ বা সংঘাতকে আলাদা করে সমাধান করা সম্ভব নয়। এই দৃষ্টিভঙ্গি থেকেই তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো টেকসই পারমাণবিক বা দ্বিপাক্ষিক চুক্তির পূর্ব শর্ত হিসেবে লেবাননের সম্পূর্ণ যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে। চলমান উত্তেজনাপূর্ণ আঞ্চলিক প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন লেবানন একটি গুরুত্বপূর্ণ ও সিদ্ধান্তমূলক ইস্যুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল কৌশলগত দাবি নয়, বরং ইরানের পররাষ্ট্রনীতির একটি বৃহত্তর কাঠামোগত চিন্তার অংশ, যেখানে আঞ্চলিক সংকট এবং আন্তর্জাতিক আলোচনাকে একক নিরাপত্তা কাঠামোর মধ্যে দেখা হয়। ইরান যুক্তরাষ্ট্রের 14 দফা সমঝোতা স্মারকের একটি গুরুত্বপূর্ণ ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে লেবানন সহ আঞ্চলিক ফ্রন্টে সংঘাতের অবসান ঘটাতে হবে। এই ধারা থেকে বোঝা যায়, তেহরানের দৃষ্টিতে পারমাণবিক আলোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুগুলো আলাদা কোনো বিষয় নয়, বরং এগুলো একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। অর্থাৎ কোনো একটি ক্ষেত্রকে অন্যগুলোর বাইরে রেখে স্থায়ী সমাধান সম্ভব নয় বলে ইরান মনে করে। লেবানন দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যকার পরোক্ষ সংঘাতের অন্যতম সংবেদনশীল কেন্দ্রবিন্দু। দেশটির ভূ রাজনৈতিক অবস্থান, অভ্যন্তরীণ রাজনৈতিক বৈচিত্র্য এবং বিভিন্ন সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর উপস্থিতি এটিকে একটি জটিল নিরাপত্তা সমীকরণে পরিণত করেছে। ইরানের দৃষ্টিতে লেবাননের চলমান উত্তেজনা কেবল স্থানীয় সমস্যা নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি বৃহত্তর সংকটের অংশ। ফলে সেখানে সংঘাত অব্যাহত থাকলে তা আঞ্চলিক অন্য সব কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করবে বলে তেহরান মনে করে। এই প্রেক্ষাপটে ইরানের মূল অবস্থান হল, লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো স্থায়ী ও বিশ্বাসযোগ্য চুক্তি সম্ভব নয়। তেহরান মনে করে কেবল রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করলে বাস্তব পরিস্থিতিতে পরিবর্তন না এলে সেই চুক্তি টেকসই হবে না। তাই আলোচনার টেবিলে অগ্রগতি এবং মাঠ পর্যায়ের পরিস্থিতির পরিবর্তন, এই দুইয়ের মধ্যে সমান্তরাল ভারসাম্য তৈরি করা জরুরি। ইরানের পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল
সাম্প্রতিক বছরগুলোতে কূটনৈতিক আলোচনাকে সরাসরি আঞ্চলিক বাস্তবতার সঙ্গে যুক্ত করা। এই নীতির ভিত্তি হল, যদি কোনো চুক্তি বাস্তব নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন ছাড়া কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকে, তাহলে তা দীর্ঘমেয়াদে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই লেবাননে যুদ্ধবিরতির দাবি কেবল একটি শর্ত নয়, বরং আলোচনাকে কার্যকর ও বাস্তবসম্মত করার একটি কৌশলগত উপায় হিসাবে দেখা হচ্ছে। 14 দফা সমঝোতা স্মারকের প্রথম ধারাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে আঞ্চলিক সব ফ্রন্টে সংঘাত বন্ধের কথা বলা হয়েছে। এই ধারা কার্যত পুরো চুক্তির ভিত্তি হিসেবে কাজ করে। ইরানের দৃষ্টিতেও এটি একটি মৌলিক নীতি, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সব সংকটকে একটি একক নিরাপত্তা কাঠামোর মধ্যে আনা হয়েছে। এই কাঠামোর মধ্যে লেবানন একটি বিশেষ অবস্থানে রয়েছে, কারণ এটি রাজনৈতিক ও নিরাপত্তা উভয় দিক থেকেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের অন্যতম প্রধান উত্তেজনার কেন্দ্র। তেহরানের ব্যাখ্যায় পূর্ণ যুদ্ধবিরতি বলতে কেবল সাময়িক সংঘর্ষ বিরতি বোঝানো হয় না, বরং এটি একটি স্থায়ী নিরাপত্তা কাঠামো, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সরাসরি ও পরোক্ষ সামরিক কার্যক্রম বন্ধ, সীমান্তবর্তী উত্তেজনা হ্রাস, উস্কানিমূলক নিরাপত্তা কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পুনরায় সংঘাত শুরু হওয়া রোধে কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা। ইরানের মতে এই ধরনের বাস্তব প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা ছাড়া যে কোনো রাজনৈতিক সমঝোতা কেবল সাময়িক স্থিতি তৈরি করতে পারে, কিন্তু স্থায়ী সমাধান দিতে পারে না। ইরানের কৌশলগত বিশ্লেষণে এই অবস্থানের 3টি স্তর রয়েছে। প্রথমত, জাতীয় নিরাপত্তা স্তরে তেহরান মনে করে লেবাননের সংঘাত অব্যাহত থাকলে তা পুরো প্রতিরোধক্ষ এর নিরাপত্তা কাঠামোকে দুর্বল করতে পারে, যা পরোক্ষভাবে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে ইরান বিশ্বাস করে যে আঞ্চলিক উত্তেজনা কমানো ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। তৃতীয়ত, কৌশলগত প্রতিরোধ বা ডিটোরেন্সের দৃষ্টিকোণ থেকে ইরান মনে করে আলোচনাকে মাঠ পর্যায়ের বাস্তবতার সঙ্গে যুক্ত রাখা প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা ও বাস্তবতা একে অপরের পরিপূরক হয়ে ওঠে। ইরান মনে করে, যদি কেবল রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হয় এবং মাঠ পর্যায়ে কোনো পরিবর্তন না আসে, তাহলে ভবিষ্যতে আবারও সংকট তৈরি হবে। তাই আলোচনার সঙ্গে সঙ্গে আঞ্চলিক সংঘাতের সমাধানকে বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। লেবানন ইস্যু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৃহত্তর ভূ রাজনৈতিক দ্বন্দ্বের অংশ হিসেবে বিবেচিত। সেখানে বিভিন্ন অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির উপস্থিতি এবং আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে কোনো একক সমাধান চাপিয়ে দেওয়া সম্ভব নয় বলে ইরান মনে করে, বরং একটি সামগ্রিক নিরাপত্তা কাঠামোর মাধ্যমে ধাপে ধাপে স্থিতিশীলতা আনতে হবে। ইরানের এই অবস্থান একই সঙ্গে একটি রাজনৈতিক বার্তাও বহন করে। এর মাধ্যমে এটি বোঝাতে চায় যে তেহরান তার আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা ও স্বার্থকে কেবল কৌশলগত হাতিয়ার হিসেবে দেখে না, বরং দীর্ঘমেয়াদী আঞ্চলিক নিরাপত্তা সমীকরণের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে। এই কারণে যে কোনো ভবিষ্যৎ সমঝোতায় এই মিত্রদের নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থানকেও গুরুত্ব দিতে হবে। এছাড়া আন্দোলন ক্ষেত্রের ঐক্য বা ইউনিটি অব এরিনাস ধারণাটি ইরানের আঞ্চলিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এই ধারণা অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত, লেবানন, ফিলিস্তিন, ইরাক বা অন্যান্য ফ্রন্ট একটি অপরটির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। কোনো এক ফ্রন্টে উত্তেজনা বৃদ্ধি পেলে তা অন্য ফ্রন্টেও প্রভাব ফেলে। তাই প্রতিটি ইস্যুকে আলাদাভাবে নয়, বরং সমন্বিতভাবে সমাধান করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে লেবানন পূর্ণ যুদ্ধবিরতির দাবি কেবল একটি কূটনৈতিক শর্ত নয়, বরং একটি বৃহত্তর কৌশলগত দর্শনের অংশ। এই দর্শনের মূল ভিত্তি হল আঞ্চলিক নিরাপত্তা অবিভাজ্য এবং টেকসই শান্তি তখনই সম্ভব যখন সব ফ্রন্টে একযোগে স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। ইরানের মতে কেবল একটি ইস্যুতে সমাধান খুঁজে অন্যগুলো উপেক্ষা করলে তা ভবিষ্যতে নতুন সংকটের জন্ম দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, লেবাননে পূর্ণ যুদ্ধবিরতির দাবি ইরানের কাছে কেবল একটি আলোচনার শর্ত নয়, বরং একটি সামগ্রিক আঞ্চলিক কৌশলের প্রতিফলন। এই কৌশল মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে একটি একক কাঠামোর মধ্যে এনে রাজনৈতিক ও সামরিক বাস্তবতাকে একসঙ্গে বিবেচনা করে। তেহরানের দৃষ্টিতে স্থায়ী ও কার্যকর কোনো চুক্তি তখনই সম্ভব যখন আঞ্চলিক বাস্তবতা, মিত্রদের নিরাপত্তা এবং সব ফ্রন্টের পারস্পরিক সম্পর্ককে একই সমীকরণের মধ্যে আনা হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।